আসলে কথা বেশি নাই, কথা তো একটাই, সমস্ত কোরআন ধরে একটা কথাই, আমাদের ভালো মানুষ হতে হবে। আর এটা করার পেছনে হচ্ছে যে আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা সুন্দর সময় কাটানো। এই যে আমরা একটা বসছি একটু উপলক্ষ করে, আমার কাছে খুব সুন্দর লাগছে। সমস্ত চেয়ারগুলো ফিলাম, আমার একটা ফুলের বাগান। হ্যাঁ, এখানে আমার উপদেষ্টা আছে, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ওনার সাথে আমি সবসময় মত বিনিময় করি বিষয় নিয়ে, যে রনি ভাই যে কোনো ভালো আসলে আমি আপনাদেরকে নিয়ে করবো। তা আজকের এই অনুষ্ঠান পৃষ্ঠপোষকতা দিচ্ছেন যাদের যাদের সৌজন্য আলমপুর কার্ডের, আমি আলমপুর কার্ডেনকে ধন্যবাদ জানাই। আর আমি যাকে মানে সবসময় আদর্শ ছায়া হিসেবে পাইছি আপনাদের আমিয়া, আসলে আমার অত্যন্ত সৌভাগ্য, আমার কিছু ভাই বেড়াতে কিছু ভাতিজা পেয়েছিল। আসলে সুন্দরভাবে কাটানো, সময় কাটানোর মধ্যে যে একটা মানে একটা মজা আছে। যেমন কালকে আমরা ঘুরতে গেছি, উনি বলছে একটা মজা, এটা মানে আসলে একা একা হচ্ছে, আমরা কিছু করে গানটা শুনলাম না যে একা একা হয় নাই, একা একা কোনো সমাজ হয় না, মানুষ তো একটা সোশ্যাল মানে সামাজিক জীব। আসলে কথা কিছু নাই, সংক্ষিপ্ত সময় কম, তবে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের মানুষের মতো মানুষ হতে হবে। একদিন যবে তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, একা হেসেছিল সবাই, এমন জীবন করিবে গঠন, বিদায়ের বেলা হাসিবে তুমি, কাঁদিবে বলুন, তোমার জন্য দুনিয়ার মানুষ কাঁদবে। আর বৈষয়িক উন্নয়ন সেটা লাগবে, বৈষয়িক উন্নয়নের সাথে সবচেয়ে বড় উন্নয়ন হচ্ছে মোরাল উন্নয়ন। আমরা নীতি নৈতিক যদি হতে পারি তাহলে আমাদের জীবন পূর্ণতা লাভ করবে। এখন শেখ সাদী, তিনি তো বিশাল সম্পদের মালিক ছিলেন, দেখা যাচ্ছে যে তিনি তার তালি দিয়ে নামা বলতেন। অবশ্য শেখ সাদীর পূর্বপুরুষরা ছিল রাজবংশের লোক, মঙ্গলরা যখন ইরানকে কেড়ে নেয় তখন তারা ফকির হয়ে যায়, বিক্রি হয়ে যায় রাস্তায়। তো কিন্তু আসলে তারা বলে দিবে যে লোক ছিল, কিন্তু শেখ সাদীর বাণী জাতিসংঘের দরজায় ঠাঁই পেয়েছে। সে কি সেই বাণী? তুমি যদি মনে করো বিশ্বের কোনো এক জায়গায় মানুষ আহত হয়েছে, মনে করবে যে তোমার দেহে সেটা আঘাত লেগেছে, এটা কোরআনেরই কথা, কোরআনের কথা দিয়ে যে বাণীটা, সেই বাণী জাতিসংঘের দরজায় ঠাঁই পেয়েছে। শেখ সাদী তো 800 বছর আগে মারা গেছে, কিন্তু তাকে তো আমরা এখন স্মরণ রাখছি। তাহলে আমরা মানুষের মতো মানুষ হতে হবে, আদর্শ মানুষ হতে হবে, এবং ঈদ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রমজান মাসে আমরা আসলে রমজান মাস গেল, রোজা মাস থেকে যে আমরা তাকুয়া অর্জন করতে পারি, সেটা হলো আসল শিক্ষা। যেমন রমজান তো না যে সারাদিন উপবাস থাকলাম, ইফতারের সময় আমি 20 পদ দিয়ে আহার করলাম, পেট ভরে সারাদিন পেট শূন্য, এবং পেট ভরে আহার করলাম, সেই দিন গেলাম আবার ঘুমাইতে গেলাম, সেটা না। কিন্তু যেমন আজকে আমি এটা ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা তো রমজানের শিক্ষা না। যেমন আজকে আমি অনুষ্ঠান শুরু করার কথা 10টায়, আমি তো অনুষ্ঠান শুরু করতে পারি নাই, আমি 7:30 উঠছি। আমার সাধারণ সাধারণত ভুল হয় না, আজকে আসলে ঈদের পরে সবাই রেস্টে থাকে, তো এই জন্য একটা হয়ে গেছে। কিন্তু আমার মনে রাখতে হবে রমজান কিন্তু আমাদের সময়ের শিক্ষা দান করে। যেমন আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো আমাদের উপদেষ্টা, আমাদের সেলিম ভাই, উনি ঠিক 10টার আগে, 10টা বলতে উনি 10টায় 10:15 এসে হাজির হয়েছে। এই জন্য আমি বলবো যে ওনার জন্য সবাই একটা করতালি, যে উনি তাকে অ্যাপ্রিসিয়েট করি যে উনি 10টার মধ্যে এসে হাজির। এটাও কিন্তু আমাদের একটা নৈতিক শিক্ষা। রমজান আমাদের নৈতিক শিক্ষাগুলি দেয়। আমাদেরকে ব্যবসায়ী হলে সফল ব্যবসায়ী হতে হবে, চাকরিজীবী হলে নিবেদিত চাকরিজীবী হতে হবে, ইঞ্জিনিয়ার হলে ভালো ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হলে সমাজসেবক ভালো ডাক্তার হতে হবে। যে যেই ফিল্ডে আছে, সবাই তো কবি হবেন না, সবাই প্রাবন্ধিক হবেন না, সবাই আলেম হবেন না, সবাই বড় ব্যবসায়ী হবেন না, সবাই ইঞ্জিনিয়ার। তাহলে তো সবাই যদি পাইলট হয় তাহলে যাত্রী হবে কে? সবাই যদি মনে করেন ইঞ্জিনিয়ার হয় তাহলে ওই যে গাড়িতে চড়বে কে? তাই না? আল্লাহ পাক পৃথিবীর সিস্টেমের প্রত্যেকটা জিনিস মূল্যবান। এর পৃথিবীর যে একটা কথা বলা হয় যে আবর্জনাও সার হয়, পতিত যে আবর্জনা সেটাও তো মূল্য আছে, এটা জমিতে সার হয়। কেউ কোনো মানুষ ছোট না, কোনো মানুষ ছোট না। আমরা যে বোর্ডে আসে আমাদের বড় ভাই যে সিভিল সার্জন অফিসার, তার যোগ্যতায় আল্লাহ তার ওখানে নিয়ে বসেছে, তার জন্য ওইটা দরকার, কোনো আল্লাহ ওখানে নিয়ে বসাবেই আপনাকে। আপনার তবে চেষ্টা, আমাদের রনি ভাই যে বলছে আপনি চেষ্টা করতে হবে। এই উপদেশগুলো আমরা এগুলো সবই জানি, আমাদের জানা কথাগুলো বারবার স্মরণ করতে হয়। একই জিনিস তো বারবার আসে আমাদের, তাই না? একই রচনা স্কুলে বারবার করানো হয় না? আমরা পড়ছি, আমাদের পরবর্তী প্রজন্ম পড়ছে, তার উপর পড়ছে, চলতেছে। কারণ এই নৈতিক শিক্ষা সবসময় বিদেশি আদওয়ালা থেকে শুরু করে এটা চলতে থাকবে। আর এটা যদি চর্চাটা যদি থেমে যায় তাহলে দেখবেন মানুষের জীবন স্থবির হয়ে যাবে। আমাদেরকে সবসময় আমরা কথা বাড়ানোর কিছু নাই, সবাই এত ভারী ভারী কথার প্রয়োজন নেই। আকলা গোলাম দিয়ে আমাকে একটা ছড়া পড়তে বলছে, আমি ছড়া বক্তব্য শেষ করবো এবং পদক তুলে দেবো। কথা আমাদের একটাই, যে আমাদের ওই যে পরিবেশ যেটা বলছে, আমরা যা কিছু করি আনন্দের সাথে করব। যেমন একজন বিজ্ঞানী, যেমন তার জীবনী পড়ছিলাম, ওটা নাম টমাস আলভা এডিসন, তিনিও ওই যে ঠিক
রনিবার মতো, হ্যাঁ, ছেলেকে তুই এটা করবি কর, ও জানা আছে যে আমার আরেকজন টমাস আলভা এডিসন না কার জন্য যে তাকে স্কুল থেকে বাইর করে দেওয়া হয়েছিল, কারণ জানেন আপনি? হ্যাঁ, স্কুল থেকে বাইর করতে, তো আপনার ছেলে তো সবচেয়ে পচা ছেলে, তাকে আগাও টিসি দিয়েছে। তখন টিসিটা যখন আসলো তখন মাকে জিজ্ঞেস করলো, আম্মা মানে আমার টিচার কি বলছে? তুমি তোমার টিচার বলছে তুমি সবচেয়ে ভালো ছাত্র এবং তুমি পারবা, হ্যাঁ, তোমার টিচার বলছে যে তোমার মতো যোগ্য ছাত্রকে এই স্কুলে রাখা যাবে না, তোমার শিক্ষা আমি নিজে দিব। এরপর থেকে শুরু করে সে, হ্যাঁ, অর্থাৎ ওই যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। তো এই জিনিসগুলো আমাদের ভিতর আছে, আমরা বারবার এগুলো চর্চা করবো, চর্চা করে মানুষের মতো মানুষ হবো। আশা করি তো এই আমাদের আলম পরিবারের ছেলেরা সবসময় ঘরে বাইরে সব জায়গায় সম্মান রাখা। আমার যে ভাতিজারা আছে আলম পরিবারের ছেলেমেয়েরা, তাদের তো কোনো দুর্নাম নাই, সমাজের মধ্যে তাদের কোনো দুর্নাম নাই, এটা আমাদের জন্য গৌরবের। আর আমি কথা কাপড় ফাউন্ডেশন শুরু করছি যে আমাদের পারিবারিক বন্ধনটাকে শুরু করার জন্য। আমি আশা করব ভবিষ্যতে যেমন আমাদের ফুফাতো ভাইরা আছে, যে আমরানরা আছে, তাদের যে সন্তানরা আছে তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য। যেমন তারেক ভাই হয়তো ভুল বুঝছিল, উনি আমার বলছিল যে আমি বলতাম, আরে ভাই আমি কি রাজনীতি না, এটা রাজনীতি না, পারিবারিক সংগঠন। রাজনীতি কি তথাকথিত রাজনীতি এগুলো না, আমরা ভালো হয়ে চলবো। আচ্ছা, পৃথিবীর সব মানুষ যদি আমরা ভালো হয়ে যাই, বাংলাদেশের সব মানুষ যদি ভালো হয়ে যায়, দেশ অমনি ভালো হয়ে যাবে, তাই না? এটা তো এই জন্য তো রাজনীতি করার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় কি, আমরা ধরেন 100 জন মানুষ, তার মধ্যে 80 জন নেতাও তেমন হয়, জনতা যেমন। আজকে যে আমার লেট হয়েছে এটা কি, আমিও উঠছি 6:30 থেকে, সবাই আসে না, আমিও লেট হয়। নেতাও তেমন হয়, জনতা যেমন। দেশের সমাজের বা একটা পরিবারের যদি মনে করেন যে সেখানে যদি 15 জন বা 20 জন সদস্য থাকে, সেখানে যদি 12 জন একমতের হয়, অটোমেটিক পরিবারের কর্তাও সেরকম হবে, ঠিক না? যাই হোক, আমি আমার ছড়াটি পরে বেশি কথা বলছি না, আমি ছড়াটি পরে বিদায় নিব। এরপরে পদক তুলে দেবেন ইনশাল্লাহ আমাদের প্রধান অতিথি। আমাদের বই থেকে ছড়া পড়তে বলছেন, কিন্তু আজকে আমার ঈদে আমার একটি ছড়া প্রকাশিত হয়েছে মাসিক কিশোর কণ্ঠে, আমি সেটাই বলছি, কারণ এই ছড়ার মধ্যে একটা মেসেজ আছে 25 পেজ, ওটা পড়ে আমি শেষ করবো ইনশাল্লাহ। আমরা অনুষ্ঠানটা সকালে আয়োজন করছি এই জন্য যে সকালে অনুষ্ঠান করে সবাই ফ্রি হয়ে যাবে, বিকেলবেলা সবাই যে যেখানে করে ঘুরতে টুরতে যাবে, কারণ ঈদের সময় মানুষকে এই কি বলে যেন এই রুড়ো অনুষ্ঠানের ভিতরে আটকে রাখার কোনো মানে নেই। হ্যাঁ, সবসময় তাত্ত্বিক কথা ভালো লাগে না, সবসময় গদ্য ভালো লাগে না, মাঝে মাঝে গানেরও দরকার আছে। আমার ছড়ার নাম হচ্ছে ঈদের আওয়াজ কই পাবো। ঈদটা আসে ঈদের মতোই, স্বাভাবিক গতিতে। আমরা ছোটবেলায় ঈদ দেখছি, এখন ঈদ দেখি, এটা পার্থক্যটা বড় ভাইরা বুঝবে। ঈদটা আসে ঈদের মতোই স্বাভাবিক গতিতে, কিন্তু সেই ঈদ হয় না তেমন, হতো যেমন অতীতে। আজও অনেক মুসল্লি হয় ঈদগাহে আর মসজিদে, কিন্তু অনেক প্রভেদ দেখি এই ঈদে আর সেই ঈদে। সাম্যপ্রীতি ঐক্য সেদিন পেত অধিক গুরুত্ব, বেশভূষা সব ঠিকই আছে, নেই ইমানের গুরুত্ব। আত্মহনন রোগ চেপেছে বিশ্বাসীদের মজ্জাতে, বিশ্ব মাঝে ঈদের আমেজ আজকে মৃত সজ্জাতে। সবাই বলে আমরা সেরা, সবাই বলে আমি ভালো, আর সবাই খারাপ। সবাই বলে আমরা সেরা, আর সকলে ভ্রান্তরে। এই প্রভেদের ঈদের প্রীতি হারায় মরুক প্রান্তরে। অর্থ করি আগলে রাখে কোটি কয়েক হস্তা, সালমানের রহমানদের মতো 1000 কোটি টাকা আটকা রাখে। অর্থ করি আগলে রাখে কোটি কয়েক হস্তা, নিয়ম নীতি প্রত্যাদেশের বাণীগুলো ধ্বস্ত আছে। লোভ লালসা দাঙ্গা ফেসাদ জুলুম শোষণ বিদ্বেষে আচ্ছাদিত বসুন্ধরা আজ আধারের নির্দেশে। নির্যাতিত আত্মা থেকে, ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে, নির্যাতিত আত্মা থেকে গড়ায় নদী রক্ত আজ। বিশ্ববাসী নিঃস্ব অতি দারুণ কালো রক্ত আজ, রক্তবাদী সময়। এমনতর অবস্থাতে ঈদের আমেজ কই পাবো, কোন লাজে আজ ফিরনি গোলাও, মিষ্টি সময় দই খাবো। আমি ধন্যবাদ, অনেক সুন্দর এবং ঈদ উপলক্ষে দুলাভাই শোনাবেন। নতুন